আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্লাস 9-এর টার্ম 1 সিলেবাসের একটা টপিক, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, সিবিএসসি বোর্ড, তোমরা জানো যে সায়েন্সের এই টপিকটা তোমাদের টার্ম 1-এর জন্য প্রথম পড়তে হচ্ছে। তো এবার বিষয় হলো তোমাদের রিডিউসড সিলেবাসে সব তো পড়তে হচ্ছে না, কিছু জিনিস বাদ হয়ে গেছে। তো সেই বাদ যাওয়া বিষয়গুলোকে সরিয়ে রেখে যেটা আছে সেই সিলেক্টেড টপিকগুলো নিয়েই আমরা স্লোলি এগিয়ে যাব। তো শুরু করা যাক আজকের আলোচনা। তো ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এই যে টপিক, এখানে পুরো আলোচনাটা হচ্ছে ম্যাটারের উপরে। পিওর কোনটা পিওর, কোনটা পিওর নয়, কেন নয়, কি দেখে বুঝবো তারা পিওর নয়, এগুলো সব নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স বলতে আমরা কি বুঝি? যার মধ্যে কোনো ইমপিউরিটিস পাবো না। ন্যাচারালি সেটাকেই তোমরা সবাই পিওর বলবে। তো এই পিওর সাবস্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা এলিমেন্ট, একটা হলো কম্পাউন্ড। এবার এলিমেন্ট আর কম্পাউন্ড সম্পর্কে অল্প বিস্তর আমাদের সবারই নলেজ আছে, তো তাও আর একবার বলবো। এলিমেন্ট বলতে আমরা বুঝি যাকে আর ভাঙা যায় না। যেমন ধরো অক্সিজেনকে তুমি যতই ভাঙো অক্সিজেন পাবে, হাইড্রোজেনকে যতই ভাঙো হাইড্রোজেন পাবে, নাইট্রোজেনকে যতই ভাঙো নাইট্রোজেন পাবে। তো এগুলোর কোনো চেঞ্জেস হচ্ছে না। কিন্তু কম্পাউন্ড, যদি আমি কার্বন ডাই অক্সাইডের কথা বলি, তো কার্বন, অক্সিজেন দুটো ডিফারেন্ট এলিমেন্ট, তারা একসাথে একটা নির্দিষ্ট রেশিওতে কম্বাইন করছে, and after that we get carbon dioxide, sulfur dioxide, nitric oxide. So these all are the examples of compounds. তাহলে কম্পাউন্ডের ডেফিনেশনে ইজিলি আমরা বলতে পারি যে সাবস্টেন্সকে ফার্দার ডিভাইড করা যাবে, তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলো পাওয়া যাবে, তাকে আমরা বলবো কম্পাউন্ড। একটা নির্দিষ্ট রেশিওতে বিভিন্ন এলিমেন্টসরা একে অন্যের সাথে কম্বাইন হয়ে, কেমিক্যালি কম্বাইন হয়ে যে সাবস্টেন্স দেয় সেটাই কম্পাউন্ড। তো আমি যদি জিজ্ঞাসা করি জল মানে H2O, কি বলবে? এটা কি এলিমেন্ট না এটা কম্পাউন্ড? তো ডেফিনেটলি আনসার হবে কম্পাউন্ড, কারণ এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, 2:1 রেশিওতে তারা কম্বাইন করেছে, তবে আমরা জল পাই। ঠিক? তো সে অর্থে আমি বলবো H2O এটা একটা কম্পাউন্ড, এটা কখনোই এলিমেন্ট নয়। এবারে সাবস্টেন্সের মধ্যে আর একটা যে ভাগ রয়েছে সেটা হলো মিক্সচার। মিক্সচার আর কম্পাউন্ডের কিন্তু অনেক ডিফারেন্স। অনেক সময় আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে গুলিয়ে ফেলা, যে কোনটা মিক্সচার কোনটা কম্পাউন্ড। না, একদমই গোলানোর জায়গা নেই। কতগুলো ক্যারেক্টার মাথায় রাখলেই এটা প্রবলেম হয় না। যেমন মিক্সচার বলতে প্রথমেই তোমাকে বুঝতে হবে মিক্সচার কথাটার অর্থ কি। না, মিক্সচার মানে যেখানে এলিমেন্ট, কম্পাউন্ড এরা সবাই যে কোনো রেশিও, মানে এদের কোনো পারফেক্ট রেশিওই থাকে না, এরা যে কোনো ভাবে একে অন্যের সঙ্গে মিক্সড হয়ে যায়, তারপর যেটা আমরা পাই দ্যাট ইজ মিক্সচার। ধরো আমি যদি বলি স্যান্ড নাও আর কিছু সুগার নাও, তো কিছু স্যান্ড আর সুগার পার্টিকেলস তুমি মিশিয়ে দিলে একসাথে, যেটা পাচ্ছ সেটাকে তুমি কম্পাউন্ড বলবে? একদম বলবে না। সেই জিনিসটাকে আমরা বলবো মিক্সচার, কারণ তারা একেবারেই কেমিক্যালি কম্বাইন করেনি, আর আমি কোনোভাবেও কোনো প্রপার রেশিওতে ওদের মিক্সড করিনি। আমি র্যান্ডম চুজ করেছি দুটো ডিফারেন্ট সাবস্টেন্স, তাদের মিশিয়ে দিয়েছি, মিক্সচার পেয়ে গেছি। তো মিক্সচার মানে
সেখানে কম্পাউন্ড থাকতে পারে, সেখানে এলিমেন্টস থাকতে পারে, এবং তারা র্যান্ডম মিক্সড আপ হয়ে তবে একটা মিক্সচার দেয়। তার মানে মিক্সচার কেমিক্যালি কম্বাইন্ড একেবারেই নয়। আর এদের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে তাদের সহজেই আমি ডিটারমাইন করতে পারি, সিলেক্ট করতে পারি, সেই মতো সেগুলোকে আমরা সর্ট আউট করতে পারি, মানে বাদ দিয়ে দিতে পারি। যেমন চিনি আর সুগারের যে মিক্সচার আমি বানাচ্ছি, সুগার আর বালি স্যান্ড দিয়ে যে মিক্সচার বানাচ্ছি, সেখানে আমি খুব ইজিলি দেখেই আইডেন্টিফাই করতে পারবো which particle is coming from sugar and which one is sand। বোঝা গেল? তেমনি আরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, লাইক এয়ার। যদি এই প্রশ্নটা করি যে এয়ার একে তোমরা কি বলবে, কম্পাউন্ড বলবে না মিক্সচার বলবে? ডেফিনেটলি এটা মিক্সচার হবে। আমাদের অ্যাটমসফিয়ারে, এয়ারে কত কিছু রয়েছে, এখানে ডাস্ট পার্টিকেলস রয়েছে, এখানে স্মোক রয়েছে, এখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, ওয়াটার ভেপার আছে, মানে লট অফ থিংস আর প্রেজেন্ট ইন এয়ার, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি এয়ারকে অবশ্যই বলবো মিক্সচার। কি এখানে এরা কেউ কেমিক্যালি কম্বাইন হয়নি, তাই এরা সবাই হলো মিক্সচার। কারা মিক্সচার? যাদের মধ্যে তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো কেমিক্যালি কম্বাইন হচ্ছে না। আমি ইজিলি তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ওয়াইজ আইডেন্টিফাই করতে পারবো, শর্ট আউট করতে পারবো, বাদ দিতে পারবো। তারা হলো সেই মিশ্রণটা, তাদের সবাইকে নিয়ে তৈরি হয়ে যায় মিশ্রণ বা মিক্সচার। ঠিক আছে, এরপরে যে কথাটা বলবো সেটা হলো এই মিক্সচারের দুটো ডিফারেন্ট ক্যাটাগরি। মিক্সচার তো আমরা বুঝলাম, এরপরে এর দুটো ক্যাটাগরি বুঝতে হবে, একটা হোমোজিনিয়াস, একটা হেটেরোজিনিয়াস। প্রথমেই এক্সাম্পল দেব, এক্ষুনি যে কথাটা বলেছি এয়ার, হোমোজিনিয়াস মিক্সচার। এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক স্যান্ড অ্যান্ড সুগার মিক্সচার, এটা হেটেরোজিনিয়াস। তো এখন আমাদের চিন্তা করতে হবে কেন এটা হোমোজিনিয়াস, কেন এটা হেটেরোজিনিয়াস। তো হোমোজিনিয়াস মিক্সচার বলতে বোঝায় different constituent particles, they mix up with each other but they maintain the percentage, they maintain the proper percentage or proper ratio। যদি তুমি এয়ারের কথা ভাবো তো এখানে 78% নাইট্রোজেন রয়েছে, 16% অক্সিজেন রয়েছে। তো এদের যে পার্সেন্টেজগুলো আছে না, সেইগুলো ডিফারেন্ট পার্সেন্টেজে রয়েছে। তার মানে আমি এখানে স্পেসিফিক একটা পার্সেন্টেজ পাচ্ছি যে আমার এই পার্সেন্টেজে নাইট্রোজেন আছে, এই পার্সেন্টেজে অক্সিজেন আছে, এই পার্সেন্টেজে হাইড্রোজেন রয়েছে, মানে সবার একটা স্পেসিফিক পার্সেন্টেজ আমি পেলাম। তাই জন্য এদের আমরা বলি হোমোজিনিয়াস। হেটেরোজিনিয়াস, দ্যাট মিনস র্যান্ডম। তুমি কতটা সুগার নিয়েছো, কতটা স্যান্ড নিয়েছো একদম ম্যাটার করে না, তুমি র্যান্ডম তাদেরকে নিয়ে মিশিয়ে দিয়েছো, আর মিশিয়ে দেওয়ার পরে তুমি একটা অ্যাজ এ হোল মিক্সচার পেয়েছো। দিস ইজ হেটেরোজিনিয়াস। তাহলে যেখানে কোনো রুল আমরা অ্যাপ্লাই করি না, রুল মানে কোনো প্রপার রেশিও, প্রপার পার্সেন্টেজ অ্যাপ্লাই করি না, সেটাই হেটেরোজিনিয়াস। আর প্রপার পার্সেন্টেজ মেনশন থাকলে বা প্রপার রেশিও মেনশন থাকলে তাকে বলবো আমি হোমোজিনিয়াস মিক্সচার। তো এখান থেকেও আমি দেখেছি অনেকের কনফিউশন থাকে কি কম্পাউন্ডের ক্ষেত্রেও তো একটা প্রপার রেশিও আছে, দেন হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রেও প্রপার রেশিও রয়েছে। তাহলে হোমোজিনিয়াস মিক্সচারগুলো কি কোনোভাবে কম্পাউন্ডের সাথে প্যারালাল? একদম নয়, একদম নয়। কারণ হোমোজিনিয়াস মিক্সচারের মধ্যে তুমি প্রপার রেশিও বা পার্সেন্টেজ পেলেও দে আর নট কম্বাইন্ড কেমিক্যালি। তুমি ফিজিক্যালি তাদের আলাদা করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে, কম্পাউন্ডের ক্ষেত্রে পারবে না। কম্পাউন্ডের ক্ষেত্রে তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলোকে আলাদা করতে গেলে কেমিক্যাল প্রসেস তোমাকে নিতে হবে। কোনো জটিল কেমিক্যাল প্রসেস ছাড়া তোমার পক্ষে সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলোকে
ডিফারেন্ট ডিফারেন্ট করে আলাদাভাবে বার করে নেওয়া সম্ভব নয়। কাজে এটা একটা ডিফারেন্স যে একদম গোলাবে না যে কোনটা কম্পাউন্ড আর কোনটা হলো হোমোজিনিয়াস মিক্সচার। বোঝা গেল এই পর্যন্ত? আশা করি এতটা পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। এর পরে যেটাতে আমি আসবো সেটা হচ্ছে সলিউশন। সলিউশন বলতে কি বুঝি? সলিউশন বলতেই তো তোমাদের মাথায় প্রথমে আসতে পারে যে নুন চিনির শরবত। নুন চিনি জল দিয়ে গুলে নিলাম, একটা শরবত হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার সলিউশন। হ্যাঁ, নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। যে তুমি একটা লিকুইড নিয়েছো, লিকুইডের মধ্যে কিছু সলিড পার্টিকলস দিয়েছো, দিয়ে তারপর তাকে ভালো করে গুলেছো, তো তোমার এই গোলার জন্যে বা স্টিয়ার করার ফলে কি হয়েছে? ডিজলভ হয়ে গেছে। কে ডিজলভ হয়ে গেছে? না, ওই সলিড পার্টিকলস গুলো ডিজলভ হয়ে গেছে আর তুমি একটা সলিউশন পেয়েছো। ডেফিনেটলি তাই। তাহলে এখানে দুটো কথা উঠে আসছে, একটা লিকুইড আর একটা সলিড। যে লিকুইডটাকে তুমি নিলে সেই লিকুইডটাকে আমরা কি বলবো? সলভেন্ট। আর যে সলিড পার্টিকলস গুলো তুমি নিয়ে স্টিয়ার করলে সেই সলিড পার্টিকলস গুলোকে আমি কি বলবো? তাদেরকে বলবো আমি সলিউট। তাহলে সলভেন্ট সবসময় যাতে কোয়ান্টিটিতে বেশি থাকে আর সলিউট কোয়ান্টিটিতে অলওয়েজ কম থাকে। তো সলিউটকে অবশ্যই সলভেন্টের মধ্যে ডিজলভ হতে হবে, তবে গিয়ে তুমি একটা সলিউশন পাচ্ছ। এবার সলিউশন থেকেও তিনটে ক্যাটাগরি হয়। দ্য ফার্স্ট ক্যাটাগরি ট্রু সলিউশন, সেকেন্ড ক্যাটাগরি কলয়েডস, থার্ড ক্যাটাগরি সাসপেনশন। এবার কথা হলো ট্রু সলিউশন বলতে আমরা কি বুঝি? ট্রু সলিউশন বলতে বোঝায় যে সলিউশনের মধ্যে সলিউটের পার্টিকলস গুলোর সাইজ থাকবে 10⁻⁻7 সেন্টিমিটারের থেকেও কম। একদম এত ছোট যে তুমি কোনো পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারবে না। তারা হচ্ছে ট্রু সলিউশন ফর্ম করে। এবার সেকেন্ড টাইপে আসবো, কলয়েড। এর ক্ষেত্রে না সলিউটের পার্টিকলস গুলো 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার পর্যন্ত সাইজের পার্টিকলস গুলোর সাইজ হয়। এবার তার জন্য কি হবে? পার্টিকেলের সাইজটা একটু বেড়ে গেল, তাহলে কি আমি তাকে মাইক্রোস্কোপে দেখতে পাবো? হ্যাঁ, পাবো। আমি পার্টিকেলগুলোকে বা সলিউটের পার্টিকেলগুলোকে অবশ্যই কোনো পাওয়ারফুল মাইক্রোস্কোপে দেখতে পারবো। আর সাসপেনশন, সলিউট পার্টিকলস গুলোর সাইজ হবে 10⁻⁻5 সেন্টিমিটারের থেকেও বড় বা বেশি। তার মানে বুঝতেই পারছো পার্টিকলস গুলোর সাইজ বেশ বড়, আর সেটা দেখার জন্য আমার কোনো মাইক্রোস্কোপের দরকার নেই, আমি খালি চোখেই তাকে দেখতে পারবো। বোঝা গেল? এই তিনটে বেসিক ডিফারেন্স তোমাদেরকে মাথায় রাখতে হবে ট্রু সলিউশন, কলয়েড আর সাসপেনশন আইডেন্টিফাই করার জন্য। দ্য ফার্স্ট, একদম ফার্স্ট পয়েন্ট এটা। এরপরে আমি যদি জিজ্ঞাসা করি যে আর কি কি ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ, না নেক্সট ডিফারেন্স পয়েন্ট তোমরা বলতে পারো যে কোনো সাসপেনশন যেটা হয় সেটা ওপেক। ওপেক মানে যার ভেতর দিয়ে লাইট পাস করে না। মানে তুমি ওই জিনিসটার, মানে ধরো তুমি সাসপেনশন নিয়েছো, সেই সাসপেনশনের সামনে তুমি লাইট দিয়েছো, মানে টর্চ জ্বালিয়েছো বা ক্যান্ডেল জ্বালিয়েছো, তুমি কিন্তু সামনেটা ডার্ক দেখবে, ওটা ওপেক। ওপেক মিডিয়াম মানে কোনোভাবেই এনি কাইন্ড অফ লাইট এনার্জিস ক্যান নট পাস থ্রু ইট। কোনো লাইট পার্টিকলস, লাইট এনার্জি ওখান দিয়ে পাস করবে না, তাই জন্য সেটা হচ্ছে ওপেক। এবার ভাববো কলয়েডস এর কথা। কলয়েডস হচ্ছে ট্রান্সলুসেন্ট। হু আর দ্য ট্রান্সলুসেন্ট? The light energies can pass through it but partially. Totally তুমি লাইট এনার্জিকে পাস করতে দেখবে না, পার্শিয়ালি পাস করবে, তাকে বলবো ট্রান্সলুসেন্ট। এরপরে আসি ট্রান্সপ্যারেন্ট, মানে পুরোপুরি 100% লাইট
rays can pass through it. লাইট রে গুলো 100% পাস করে যায় যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে বা যে অবজেক্টের মধ্যে দিয়ে বা যে সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে, তাকে আমরা বলি ট্রান্সপ্যারেন্ট। তার মানে ট্রু সলিউশন ট্রান্সপ্যারেন্ট, কোলয়েডসরা ট্রান্সলুসেন্ট, আর যারা সাসপেনশন তারা হচ্ছে ওপেক। এটাও একটা বড় ডিফারেন্স হয়ে গেল, ঠিক? আচ্ছা, এরপরে আমি একটা স্পেশাল ক্যারেক্টার বলবো, একটা নয়, মোর দ্যান ওয়ান। সেটা হলো কোলয়েডসের। তার মধ্যে প্রথম কথা যেটা আমাকে বলতে হবে সেটা হলো ব্রাউনিয়ান মোশন। কারণ ব্রাউনিয়ান মোশন ছাড়া কোলয়েড কে ভাবা যায় না। আর ব্রাউনিয়ান মোশন বলতে আমরা কি বুঝি? ব্রাউনিয়ান মোশন মানে হচ্ছে কোলয়েডস এর মধ্যে থাকা পার্টিকলস গুলো র্যান্ডম একে অন্যের সাথে কোলাইড করে, ধাক্কা খায়, আর ছিটকে যায়, কিছুটা দূর পর্যন্ত এগিয়ে যায়, আবার তারা একে অন্যের সঙ্গে কোলাইড করলো, আবার কিছুটা দূর এগিয়ে গেল। এরকম ভাবে পার্টিকেল গুলো মুভ করতে থাকে। তো এই মুভমেন্টটার নাম ব্রাউনিয়ান মোশন। ওকে, এটা কিন্তু স্পেসিফিক্যালি কোলয়েডের ক্ষেত্রেই দেখা যায়। নেক্সট, টিন্ডাল এফেক্ট, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং তোমরা অবশ্যই ব্রাউনিয়ান মোশন, টিন্ডাল এফেক্ট খুব মন দিয়ে পড়বে। বিষয়গুলো সোজা, একবার দুবার রিডিং পড়লেই এগুলো তৈরি হয়ে যায়। আচ্ছা, তো টিন্ডাল এফেক্টটা কি? টিন্ডাল এফেক্ট হচ্ছে তুমি যদি ব্রাউনিয়ান মোশন, তুমি যদি কোলয়েড নাও, কোলয়েড নেওয়ার পর সামনে তুমি একটা টর্চ জ্বাললে, কোলয়েড সলিউশন তুমি সামনে রেখেছো, রেখে তার সামনে তুমি একটা টর্চ লাইট জ্বেলেছো, কি দেখতে পাবে? টর্চের থেকে যে লাইট রে গুলো বেরোচ্ছে তারা ওই কোলয়েডের মধ্যে স্ক্যাটার করছে, মানে লাইট রেজ এর জিগজ্যাগ যে পাথ, সেই পাথটা তুমি দেখতে পাচ্ছ। এটা খুব ভালো বোঝা যায় যদি ডার্ক রুমে গিয়ে করো। কোলয়েডের একটা খুব কমন এক্সাম্পল দিচ্ছি আমি, ভাতের ফ্যানটাকে নিয়েছো ডার্ক রুমেতে, মানে চারিদিকে অন্ধকার থাকবে সেরকম জায়গায় ভাতের ফ্যানটাকে রাখো, রেখে সামনে টর্চ জ্বালো, তো কি দেখতে পারবে? টর্চের আলোটা যে ফ্যানের মধ্যে দিয়ে পাস করছে, সেই লাইট রেজ, দ্য পাথ অফ লাইট রেজ উইল বি ক্লিয়ারলি ভিজিবল। এটা কেন হয় না, লাইট রেটা বারবার রিপিটেডলি রিফ্লেক্ট করতে থাকে, বাস স্ক্যাটার্ড হয়ে যায়, ছড়িয়ে যায় কোলয়েডের পার্টিকেলের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে, কলিশন করে করে। যার জন্যই আমরা ওই লাইট রেজের পাথটা পরিষ্কার দেখতে পাই। বোঝা গেল? এই যে ঘটনাটা, একে কিন্তু আমরা বলবো টিন্ডাল এফেক্ট। ওকে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে, ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস বলতে আমরা কি বুঝি? তুমি কোলয়েড নিয়েছো এবং কোলয়েড নেওয়ার পর সেখানে তুমি ইলেকট্রিসিটি দিচ্ছ, মানে তুমি ব্যাটারি দিয়েছো, ইলেকট্রোড লাগিয়েছো, দিয়ে তুমি কারেন্ট ফ্লো করাচ্ছ, পরিষ্কার কথা কারেন্ট ফ্লো করাচ্ছ। তো যখনই ইলেকট্রিক কারেন্ট পাস করবে কোলয়েডের মধ্যে দিয়ে, তখন কি হবে? কোলয়েড পার্টিকলস গুলো যদি পজিটিভ হয় তাহলে তারা পজিটিভ ইলেকট্রোডের দিকে, না নেগেটিভ ইলেকট্রোডের দিকে ছুটবে, আর যদি নেগেটিভ পার্টিকলস হয় তাহলে তারা পজিটিভ ইলেকট্রোডের দিকে ছুটতে থাকবে। তার মানে এই ঘটনার মধ্যে দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি কোলয়েডের পার্টিকলস গুলো অ্যাকচুয়ালি কোন ধরনের চার্জে রয়েছে, তারা পজিটিভ চার্জে আছে না তারা নেগেটিভ চার্জে আছে। যদি নেগেটিভ চার্জে থাকে তাহলে আমরা দেখব তারা পজিটিভ ইলেকট্রোডের দিকে অ্যাকিউমুলেট করছে, আর যদি পজিটিভলি চার্জ থাকে তাহলে দেখব নেগেটিভ ইলেকট্রোডের দিকে অ্যাকিউমুলেট করছে, তাই তো? ঠিক? তো এইটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোলয়েডের পার্টিকলস গুলোর চার্জ অ্যাকচুয়ালি কি ধরনের, তারা পজিটিভলি চার্জ অর দে আর নেগেটিভলি চার্জড। তো এই টপিকটা ছিল খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্রাউনিয়ান মোশন, টিন্ডাল এফেক্ট আর ইলেকট্রোফোরেসিস, এই তিনটে টপিক ব্রাউনিয়ান মোশন থেকে খুব ভালো করে পড়বে, কেমন?
আচ্ছা, এরপরে আর একটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আমি বলবো, সেটাও ভালো করে দেখবে। সেটা হচ্ছে কম্প্যারিজন অ্যামং ট্রু সলিউশন, কোলয়েড অ্যান্ড সাসপেনশন। এদের তিনজনের কিন্তু একটা কম্প্যারিজন চায়, যে কম্পেয়ার করে বলো। তার মানে তোমাকে একটা চার্ট বানাতে হচ্ছে, যেখানে তুমি 3টে কলাম করছো, ট্রু সলিউশন, মাঝখানে কোলয়েডকে রাখবে, আর একবারে ডান দিকে রাইট সাইডে সেখানে সাসপেনশন রাখবে। পরপর প্রপার্টি ওয়াইজ তাদের ডিফারেন্সেস গুলো সেখানে লিখতে থাকবে। এরকম ভাবে মানে এখন তোমাদের যে সিলেবাস হয়েছে তাতে 4টে ম্যাক্সিমাম 4টে পয়েন্ট তো সাফিসিয়েন্ট। অবশ্যই এটা ডিপেন্ড করছে কোয়েশ্চেন মার্কসের উপর। যদি কোয়েশ্চেন মার্ক দেখো একটু বেশি আছে তাহলে 4টে পয়েন্ট ওকে, আদারওয়াইজ যদি কম নাম্বারে এটা আসে তাহলে 3টে পয়েন্ট লিখে রাখবে, যথেষ্ট। আচ্ছা, আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে মিক্সচার আর কম্পাউন্ড দুইজনের ডিফারেন্সেসটা। মিক্সচার কম্পাউন্ডের ডিফারেন্সটা ভালো করে পড়া খুব দরকার, কারণ যেহেতু ওই রেশিও বা পার্সেন্টেজ নিয়ে কনফিউশনটা মাঝে মধ্যেই তৈরি হয়ে যায়, যে মিক্সচার ক্ষেত্রেও আমি দেখছি হোমোজিনিয়াসের ক্ষেত্রে প্রপার পার্সেন্টেজ রয়েছে, আর কম্পাউন্ডের ক্ষেত্রেও আমি দেখছি তারা প্রপার রেশিওতে কম্বাইন করছে। সো আর দে ইকুয়াল? নো, ডেফিনেটলি নট, দে আর নট ইকুয়াল। কেন ইকুয়াল নয়, তার জন্যই ডিফারেন্সের পয়েন্টগুলো তোমার কাছে লাগবে। বোঝা গেল? আচ্ছা, তো এই চ্যাপ্টারে তোমাদের নতুন রিডিউসড সিলেবাস অনুযায়ী এলিমেন্টস পড়তে হলো, কম্পাউন্ড, তারপরে মিক্সচারের মধ্যে তার ভাগ অর্থাৎ ট্রু সলিউশন, কোলয়েডস, সাসপেনশন, তাদের কম্প্যারিজন পড়তে হলো। আচ্ছা, তারপর কোলয়েডসের যে স্পেশাল প্রপার্টিগুলো আছে সেই স্পেশাল প্রপার্টিগুলো পড়তে হচ্ছে। আর না, আর তো সেরকম কিছু নেই। মোটামুটি এই জিনিসগুলো ভালো করে পড়লে, আর এদের মধ্যে থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে সেই শর্ট কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়বে। মানে তোমাদের যে টেক্সট বই রয়েছে এনসিইআরটি, সেই এনসিইআরটিটা খুঁটিয়ে পড়লে তোমরা ওখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন দেখতে পাবে, সেইগুলোকে মার্ক করে করে রাখবে, পরে এইগুলোই তোমাদের কাজে দেবে। তো আমার মনে হয় যে আজ আমার ভিডিওতে আমি যেটুকু তোমাদের সাথে আলোচনা করলাম সেটা হয়তো তোমাদের ভালো লাগবে, বা কারোর যদি কোনো ডাউট থাকে, কেউ যদি কিছু আরও জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে সেটা জানিও। আমি নিশ্চয়ই কমেন্ট করব এবং তোমাদের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি। এর পরে যে আমি ভিডিওটা বানাবো, এটা আমি তোমাদের নেক্সট টপিক যেটা রয়েছে তার উপরে আমি ভিডিওটা বানাবো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।